আজকে আমরা এই পার্টে গতি সংক্রান্ত কয়েকটি ভৌত রাশির সম্বন্ধে জানব। শুরুতে বলে নিচ্ছি যে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি ইউনিট 2 এর স্মৃতিবিজ্ঞান, কোনো কোনো বইয়ে এটাকে একমাত্রিক গতি হিসাবেও অভিহিত করা হয়। তা শুরুতে আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব মানে কি? অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো বস্তু যতটা পথ অতিক্রম করে সেটাকে বলা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, বা একে বলা হয় ডিস্টেন্স। আর কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো বস্তু একটি নির্দিষ্ট দিকে যতটা পথ অতিক্রম করে তাকে বলা হয় সরণ বা ডিসপ্লেসমেন্ট। এই অতিক্রান্ত দূরত্বটা কিন্তু একটা স্কেলার রাশি, ঠিক আছে, কিন্তু সরণ কিন্তু একটা ভেক্টর রাশি। এটা বুঝতে হলে ব্যাপারটা আমরা একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে যেতে হবে। ধরে নাও একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা বস্তু একটা অর্ধবৃত্তে একটা বৃত্তের অর্ধেক পথ অতিক্রম করলো, মানে একটা অর্ধবৃত্ত সমান পথ অতিক্রম করলো। ধরে নাও এর যে ব্যাসার্ধটা আছে এই বৃত্তের সেটাকে হচ্ছে আর। তো অতিক্রান্ত দূরত্ব বলেছি একটা নির্দিষ্ট সময়ে যতটা পথ অতিক্রম করলো। তাহলে দেখেন এখানে অর্ধবৃত্তের যে পরিসীমাটা আছে সেইটুকু কিন্তু পথ অতিক্রম করে ও এ থেকে বিতে। তাহলে এর যে রাস্তা ও এ ও বি, এই যে পথ, এই পথটাই হলো, এই টোটাল রাস্তাটাই হচ্ছে ওর অতিক্রান্ত দূরত্ব। এখানে অতিক্রান্ত দূরত্ব পথ এ ও বি এটা হচ্ছে কত? পাই ইন্টু আর। তাহলে অতিক্রান্ত পথ হচ্ছে পাই আর। আবার সরণ মানে বলেছে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে। তো নির্দিষ্ট দিকে মানে কোথায়? এটা অতিক্রম করছে কোথায়? এদিক থেকে এদিকে। সেটা আমরা কী করে বুঝবো? প্রথম বিন্দু এবং শেষ বিন্দুকে আমরা এক সরলরেখা দ্বারা যুক্ত করে দেব, ঠিক আছে? এই যে এ এবং বি যে সরলরৈখিক দূরত্ব, প্রাথমিক বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, সেটাকে বলা হচ্ছে ওর সরণ। তার ফলে এখানে সরণের মানটা হচ্ছে অ্যাকচুয়ালি কি? এ বি। এই সরলরৈখিক পথ, এটা কিন্তু একটা বৃত্তচাপ, এই পজিশনটাতে এটা একটা বৃত্তচাপ, আর এটা কিন্তু একটা সরলরৈখিক পথ। এর ভ্যালু কত? এর ভ্যালু ব্যাসের সমান 2r। তাহলে দেখো একটি বস্তু এ থেকে বিতে এলো একটা নির্দিষ্ট সময়ে। এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পাই আর, আর সরণের মান বেরোচ্ছে কিন্তু 2r। তাহলে আশা করি অতিক্রান্ত দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্যটা বেরিয়ে এলো। সাথে এই সরণ জিনিসটা করতে গেলে সবসময়ই একটা নির্দিষ্ট দিকের কথা বলতে হয়, তাই সরণ একটা ভেক্টর রাশি। ঠিক সেই কারণে অ্যাকচুয়ালি আমরা এরকমভাবে এর উপর একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিই। এখন এটাকে যদি কোনো একটা নির্দেশতন্ত্রে যদি দেখাতে, স্থানাঙ্কের মাধ্যমে দেখাতে, ধরে নাও একটা স্থানাঙ্ক আমি করছি এখানে, দ্বিমাত্রিক স্থানাঙ্কই নিলাম। এই পয়েন্ট ছিল, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে। এখানে স্থানাঙ্ক ছিল এক্স ওয়াই, এখানে স্থানাঙ্ক হলো এক্স প্রাইম ওয়াই প্রাইম, ঠিক আছে? তাহলে এর যে দূরত্বটা এক্স থেকে ওয়াই এর দিকে, পরবর্তীতে আমরা যখন ভেক্টর শিখবো, ভেক্টর শেখার পর আমরা এখান থেকে দেখতে পাবো, শিখবো যে এ বি এর ভ্যালুটা আসে √(x2 - x2 x প্রাইম মাইনাস x হোল স্কয়ার প্লাস y প্রাইম মাইনাস y তার স্কয়ার। আর এই যে অভিমুখ x অক্ষের সাথে যদি অভিমুখ আমরা বের করতে চাই, এই যে অক্ষ, এই যে অভিমুখ, এটাকে যদি থিটা বলি, সেই ক্ষেত্রে এর ভ্যালু থিটা আসবে tan ইনভার্স এইটুকু মানে y প্রাইম মাইনাস y
বাই এক্স প্রাইম মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে থিটা অভিমুখে ওর এবি পরিমাণ সরণ হচ্ছে। তাহলে যে কোনোভাবে দিক না কেন আমরা সহজেই এখন অতিক্রান্ত দূরত্ব আর সরণ বের করে আসতে পারবো। আর এই যে ফর্মগুলো লিখেছি স্থানাঙ্কের মাধ্যমে, এগুলো যখন আমরা ভেক্টর করবো তখন আমরা শিখে নেব। ঠিক আছে, এরপর এই জিনিসটা যেমন আমরা জানলাম, পরবর্তীতে আমরা দেখব আরেকটা নতুন রাশি সম্বন্ধে আমরা জানবো, সেটা হচ্ছে দ্রুতি, যেটাকে আমরা বলি সচরাচর, যেটাকে আমরা বলি স্পিড। স্পিড এটা কিন্তু একটা স্কেলার রাশি, কারণ এর অভিমুখে কোনো একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়ে কোনো বস্তু যতটা দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এভাবে বলতে পারি আমি যে নির্দিষ্ট দিকের কথা বলছি না, আমরা নির্দিষ্ট সময়ের কথা বলেছি, তাই তো? অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব প্রতি সময়ের সাপেক্ষে, একক সময়ের সাপেক্ষে যে পরিমাণ পথ অতিক্রম করে, অর্থাৎ প্রতি একক সময় যত পরিমাণ পথ অতিক্রম করে, অর্থাৎ আমি মোট দূরত্ব বের করে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে সেটা বেরিয়ে আসবে। ঠিক আছে, অর্থাৎ আমি এরকম বলি যে বাইকের স্পিড হয়, ঠিক আছে, প্রতি সেকেন্ডে ও কত দূরত্ব যাচ্ছে সেটাই হচ্ছে তার অতিক্রান্ত পথ, সেটাই হচ্ছে তার দ্রুতি। আরেকটা গল্প আছে, সেটা হচ্ছে বেগ। বেগের ক্ষেত্রে বলবো, বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি। এটা কিন্তু একটা ভেক্টর রাশি। বেগটা কি? সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হারকে বলা হচ্ছে বেগ। সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হার হচ্ছে দ্রুতি, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের সরণ পরিবর্তনের হার হচ্ছে বেগ। এখন দেখো দুটোর মধ্যে ডিফারেন্সটা কি দাঁড়াচ্ছে। একটাতে যদি আমি এখানে ধরে নিই কথার কথা যে এটা টি সময়ে যাচ্ছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে প্রতি 1 সেকেন্ড টি সেকেন্ড সময় যদি যায়, এটা যদি পাই আর একক পরিমাণ যায়, তাহলে পাই আর কে টি সময় দিয়ে ভাগ করলে এর দ্রুতি বেরোবে, আবার 2 আর কে টি সময় দিয়ে ভাগ করলে বেগ বেরোবে। ক্লিয়ার? এবার এখন যেহেতু দ্রুতির কথা বলছি, এবার তার মানে প্রতি সেকেন্ডে কতখানি দূরত্ব অতিক্রম করবে। এখন ওর গোটা রাস্তায় যে সবসময় যে সমান হবে এমন তো কোনো কথা নেই, আলাদাও হতে পারে। যদি আলাদা হয় সেই জন্যই আমরা, বা নাও হতে পারে, সেই ক্ষেত্রে আমরা দ্রুতির দুটো পার্ট করব। একটাকে বলবো সমদ্রুতি, মানে ইউনিফর্ম স্পিড, অর্থাৎ তার যাত্রাপথে প্রত্যেকটি সেকেন্ডে, প্রত্যেকবার 1 সেকেন্ডে ও দূরত্বটা কি হবে? সমান দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, অর্থাৎ প্রতি সেকেন্ড সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে বলা হচ্ছে সমদ্রুতি। যদি সেটা না হয় তখন তাকে বলা হয় অসমদ্রুতি। এবার অসমদ্রুতি মানে হচ্ছে প্রতি সেকেন্ড সময়ে প্রত্যেকবার প্রত্যেক 1 সেকেন্ড সময়ে ও দ্রুতি সমান হচ্ছে না, এক এক সময় এক একটা স্পিডে চলছে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি ওর স্পিড বের করতে চাই, ঠিক আছে, একটা নির্দিষ্ট কথা বলতে হবে, সেই ক্ষেত্রে দুরকমভাবে ওর স্পিড বের করা হয়। একটাকে বলা হয় গড় দ্রুতি বা অ্যাভারেজ ভেলোসিটি, আরেকটাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তাহলে দ্রুতি আমরা কি পেলাম? প্রথম কথা, দ্রুতি মানে পেলাম আমরা দূরত্ব বাই সময়। তার মানে গড় দ্রুতি কি হলো? গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। আমি এখানে এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। একটা বস্তু, একটা ধরে নাও, গল্পটা এরকম দাঁড়ালো, একটা বস্তু প্রথমে S1 দূরত্ব যাচ্ছে T1 সময়, পরবর্তী S2 দূরত্ব যাচ্ছে T2 সময়। ঠিক আছে, তাহলে এর গড় যে দ্রুতি আমরা বলবো সেটা হচ্ছে মোট দূরত্ব এখানে কত? S1 প্লাস S2 বাই মোট সময় কত? T1 প্লাস T2। এই গড় মোট সময়কে মোট দ্রুতি দিয়ে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলেই বেরিয়ে আসে
গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতি মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে s1 প্লাস s2 বাই t1 প্লাস t2। তাৎক্ষণিক দ্রুতি মানে কি? তাৎক্ষণিক দ্রুতির ক্ষেত্রে বলা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে, অর্থাৎ এতটাই, আমি সেখানে যে স্প্যানটা বলছি, ঠিক আছে, যে অল্প সময়ের মধ্যে আমরা ভাগ করছি, এখানে কি একটা বিশাল সময়, কিন্তু এখানে যে মোট সময়টা আছে সেই ডেলটিটা ভেরি ভেরি গ্রেটার দেন 0। এবার এই যে ছোট্ট টাইম, যে এতটুক থেকে এতটুক সময়ের মধ্যে, সেই সময়টা যদি খুব ক্ষুদ্র হয়, অর্থাৎ এই যে একটু আগে যে ছবিটা নিয়েছিলাম সেই ছবির যাত্রাপথে খুব একটা ক্ষুদ্র সময়, এই সময়ে এই পজিশনে ওর দ্রুতিটা কত, তাহলে কি করতে হবে? এখানে খুব ক্ষুদ্র একটা সময় নিতে হবে ডেল ভ্যালু, সেখানে খুব ক্ষুদ্র একটা দূরত্ব অতিক্রম করবে ডেল এক্স। এই ডেলটিটা কতটা ছোট? ডেলটিটা নিয়ারলি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই অবস্থায় যদি আমরা অবকলন করে পাই, তাহলে আমরা এখানে লিমিট বসিয়ে পাবো লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল এস বাই ডেল টি। ঠিক আছে, সেটা তোমরা যখন অবকলনটা করবে শিখে নাও তাড়াতাড়ি অবকলন, তোমরা সহজেই করতে পারবে ডিএস ডিটি। ঠিক আছে, এই হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। ক্লিয়ার? আশা করি সহজে বুঝতে পেরেছো। এবার তাহলে এটা গেল পুরোপুরি দ্রুতির গল্প। সমদ্রুতি, অসমদ্রুতি। অসমদ্রুতি দুভাবে বের করা হয়, গড় দ্রুতি আর তাৎক্ষণিক দ্রুতি। আচ্ছা, একই রকম ভাবে আমরা যদি বেগের কথা বলি, অর্থাৎ নির্দিষ্ট দিকে যে সরণের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, প্রতি একক সময়ে নির্দিষ্ট নির্দিষ্ট দিকে সরণের যে পরিবর্তন, বা সরণের পরিবর্তন বললে আর দিক বলার দরকার নেই, তখন সেটাকে বলবো আমরা বেগ। একই রকম ভাবে এই বেগও দুরকম, একটা হচ্ছে সমবেগ আর একটা হচ্ছে অসমবেগ। সমবেগ মানে হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। আচ্ছা, ইউনিফর্ম ভেলোসিটি মানে দেখো, ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে আমার পয়েন্টটাকে যেটা রাখতে হবে, এর কিন্তু মান এবং অভিমুখ কোনোটারই কিন্তু পরিবর্তন হলে চলবে না। ঠিক আছে, কারণ বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টরের মানও আছে, অভিমুখও আছে। তাহলে সময়ের সাথে সাথে যদি তার কোনো বেগের মান এবং অভিমুখ উভয়ের কোনোটি যদি পরিবর্তন না হয়, তখন তাকে বলি আমরা সমবেগ সম্পন্ন কোনো কণা। অর্থাৎ এই যে সমদ্রুতি সম্পন্ন কোনো কণার কথা আমরা বলেছি, সেই সমদ্রুতি সম্পন্ন কণাটা যদি সরল রেখায় চলে, ধরে নাও এই বস্তুটি এই পথ থেকে এই পথে যাচ্ছে, ওকে, এবার এর প্রত্যেক সেকেন্ডে ওর সমান দূরত্ব অতিক্রম করছে, এবং দেখো প্রত্যেক সেকেন্ডেই তার গতির অভিমুখটা কোন দিকে? একই দিকে আছে, তাহলে তার গতির পরিবর্তন হচ্ছে না। এই ক্ষেত্রে তার যে বেগ সেটাকে বলা হচ্ছে সমবেগ। তাহলে এতটুকু তো আমরা ধরতেই পারছি সমবেগ কি? একই অভিমুখে অভিমুখ একই আছে, সেরকম সমদ্রুতি সম্পন্ন কোনো কণা। ঠিক আছে, অর্থাৎ সমদ্রুতি সম্পন্ন কোনো কণার যদি অভিমুখ পরিবর্তন না হয়, তখন তাকে সমবেগ সম্পন্ন বলা যায়। ঠিক একই রকমভাবে অসমবেগ মানে কি হবে? তার মানে এর ক্ষেত্রে এর আগে কি ছিল? দূরত্বের পরিবর্তন হয়েছিল, এক একটা সেকেন্ড সময়ে এক একটা দূরত্ব পেয়েছিল, তাই তো? কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তা নয়। এই ক্ষেত্রে দুটোই হতে পারে, মানেরও পরিবর্তন হতে পারে সময়ের সাথে সাথে, আবার অভিমুখের পরিবর্তন হতে পারে, বা দুটোরই পরিবর্তন হতে পারে। তাহলে আমরা কি লিখবো? মান, এখানে কি মান ও অভিমুখ অপরিবর্তিত, কার ক্ষেত্রে? সমবেগের ক্ষেত্রে। এর মান অথবা অভিমুখ অথবা দুই যদি পরিবর্তিত হয়, তবে তার বেগকে বলা হবে সমবেগ সম্পন্ন কোনো কণা। তাহলে অসমবেগ সম্পন্ন কোনো কণা, এই অসমবেগের ক্ষেত্রেও যদি আমাকে বেগ বের করতে হয়, তখন আমাকে দুটো প্রসেসে বেগটা বের করতে পারি। একটাকে বলবো আগের মতোই গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি, আরেকটাকে বলবো তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। গড় বেগের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে আমরা এখানে কি করব? পুরো সরণটা বের করব, অর্থাৎ মোট সরণ বাই মোট সময় আমাকে এখানে বের করতে হবে। ঠিক আছে,
তাহলে এখানে আমরা লিখব মোট সরণ বাই মোট সময়। ঠিক আছে, আর তাৎক্ষণিক বেগ মানে ঠিক একই রকম ভাবে লিমিট ডেল টি টেন্ডস টু 0 এখানে ডেল এস বাই ডেল টি। এখানে যে ডেল এসটা আছে, ঠিক আছে, সেখানে আমি অভিমুখ দিয়েছি। আর তার কারণ কি? কারণ এটা একটা ভেক্টর রাশি, বেগ বলেছি। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, আমরা যেহেতু এটা খুব ক্ষুদ্র সময়ের কথা বলেছি, হ্যাঁ, তার একটা উদাহরণ দিয়ে বোঝাই, ব্যাপারটা তোমরা অনেকটা সহজে বুঝতে পারবে। আবার ঠিক আগের মতোই আমি একটা উদাহরণ দিচ্ছি। ফার্স্ট আমরা কিন্তু সমদ্রুতি আর সমবেগটাকে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এই কণাটা প্রত্যেকটা তার বিন্দুতে তার দ্রুতির মান সমান, অর্থাৎ প্রতি 1 সেকেন্ড সময়ে ও ধরে নাও সমান সমান দূরত্ব অতিক্রম করছিল, তাই এটি সমদ্রুতি সম্পন্ন। কিন্তু প্রতিনিয়ত এর বেগের মান পরিবর্তন হচ্ছে, তার মানে নিশ্চয়ই এটি কি সমবেগ সম্পন্ন না, এই ক্ষেত্রে সে সমদ্রুতি সম্পন্ন। তাহলে সমদ্রুতি সম্পন্ন কোনো কণা কিন্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। এই ধরনের কোনো কণা যখন বৃত্তপথে, এটা যদি বৃত্তপথ কমপ্লিট করে, কোনো একটা কণা যদি বৃত্তপথে ঘূর্ণয়নশীল হয় এবং তার দ্রুতি যদি সব বিন্দুতে সমান হয়, তবে তাকে বলা হয় সমবৃত্তীয় গতি। এই সমবৃত্তীয় কোনো গতিসম্পন্ন কোনো কণার দ্রুতি কিন্তু সব বিন্দুতে সমান, কিন্তু বেগ কিন্তু প্রত্যেক বিন্দুতে ভিন্ন। ঠিক সেই কারণে আমরা একে সমদ্রুতি সম্পন্ন বলতে পারি, কিন্তু সমবেগ সম্পন্ন বলতে পারি না। এবার এর ক্ষেত্রে যদি আমি বলি, ধরে নাও একটা নির্দিষ্ট সময়ের কথা আমি বলেছি, এই পজিশনে ধরে নাও আমি এই জায়গাটুকু নিলাম, একটা বলা হলো t1 সময়ে, এখানে লিখলাম a, এটাকে লিখলাম b, এটাকে লিখলাম c। t1 সময়ে ও b বিন্দু পর্যন্ত গেল, t2 সময়ে b থেকে c বিন্দু পর্যন্ত গেল। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে আমি যদি গড় দ্রুতি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই গড় দ্রুতির ক্ষেত্রে কিন্তু বেরোবে জিনিসটা ইজ ইকুয়াল টু ab প্লাস bc বাই এই যে টোটাল যে টাইমটা বললাম t1 প্লাস t2। এবং অতি অবশ্যই এটাকে যদি আমি একটা r ব্যাসার্ধের বৃত্ত ধরে নিই, তাহলে এটাকে পাই r বাই t1 প্লাস t2। আবার যদি আমি বেগের ক্ষেত্রে বের করতে চাই, তাহলে কি হবে দেখো তো, কারণ বেগের ক্ষেত্রে আমাকে বের করতে হবে কি মোট সরণ। এবার মোট সরণ কত? ac, তাই আমি এখানে কিন্তু নেব ac দূরত্ব বাই সময়টা কিন্তু দুক্ষেত্রেই সেম, t1 প্লাস t2 ইজ ইকুয়াল টু কত আসলে এখানে দেখো 2r বাই t1 প্লাস t2। তাহলে আশা করি এই গড় দ্রুতি আর গড় বেগের ক্ষেত্রে পার্থক্যটা আমরা কিন্তু বুঝতে পেরেছি। কিন্তু দেখো যদি আমি তাৎক্ষণিক দ্রুতির কথা বলি, তাহলে আমরা তাৎক্ষণিক দ্রুতির কথা বলেছি, তাৎক্ষণিক দ্রুতি হলো এই, একটা খুব ক্ষুদ্র সময়ের জন্য বলেছি, এটা সেই ক্ষুদ্র সময়। ক্ষুদ্র সময় কত? ডেল টি সময়। ডেল টি সময়ে ও কতখানি দূরত্ব গেল? ডেল্টা এস পরিমাণ গেল। এই ডেল্টা টি থেকে সময় ডেল্টা এস পরিমাণ গেল, এতটাই ক্ষুদ্র ডেল্টা টি, সেটা টেন্ডস টু 0। দেখো এই পজিশনের ক্ষেত্রে অভিমুখ কিন্তু এখান থেকে এতটা ক্ষুদ্র সময় তার অভিমুখের কিন্তু পরিবর্তন হয় না, মনে হয় যেন সেটা একটা সরল রেখাতেই কি যাচ্ছে। তাই এই ক্ষেত্রে দেখো আমরা যদি তাৎক্ষণিক বেগের কথা বলি, তার অভিমুখ কিন্তু এই এতটা ক্ষুদ্র সময়ে কিন্তু অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না। তাই এই টোটালটার ক্ষেত্রে গড় দ্রুতি এবং গড় বেগের পরিবর্তন হলেও তাৎক্ষণিক দ্রুতি এবং তাৎক্ষণিক বেগের মান কিন্তু সমান হয়। তাই যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক দ্রুতি এবং তাৎক্ষণিক বেগের মান সর্বদাই সমান হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যা যা জিনিস শিখলাম, কি কি শিখলাম? একে তো শিখলাম হলো গড় দ্রুতি এবং গড় বেগ, এবং দেখতে পাচ্ছি তাদের যাত্রাপথে গড় দ্রুতি এবং গড় বেগ আলাদা হতে পারে। সমদ্রুতি সম্পন্ন কোনো কণা সমবেগ সম্পন্ন নাও হতে পারে, কিন্তু সমবেগ সম্পন্ন কণা অবশ্যই সমদ্রুতি সম্পন্ন হতে হবে। আবার আরো জিনিস দেখলাম কি, যে
তাৎক্ষণিক দ্রুতি এবং তাৎক্ষণিক বেগের মান যে কোনো জায়গায় সমানই হবে। এবার তাহলে আমরা কি করলাম, বেগের পরিবর্তন করলাম, সেটাকে আমরা কি করছি, বেগের পরিবর্তন করে আমরা গড় বেগ বের করছি। এবার বেগটা যদি, এই যে বেগের যে পরিবর্তনটা আছে, সেই বেগের পরিবর্তনটা যদি একটা ইউনিফর্ম ওয়েতে হয়, তার মানে একবার মানে যা খুশি একবার 5, একবার 10, একবার 3, একবার 4 এরকম নয়, একটা ইউনিফর্ম ওয়েতে হয়, হয় বেগটা একটা ইউনিফর্ম ওয়েতে বাড়ছে অথবা একটা ইউনিফর্ম ওয়েতে কমছে। এই যে বেগ বৃদ্ধি হয়, যদি বেগ বৃদ্ধি হয় তাহলে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত পথের মানও কি ধীরে ধীরে বাড়তে থাকবে। ঠিক আছে, যদি সমবেগ সম্পন্ন হয়, দেখো ধরে নাও প্রতি সেকেন্ডে 5 মিটার দূরত্ব যাচ্ছে, কিন্তু যদি তার বেগ বৃদ্ধি পায় তাহলে কি হবে, প্রথম সেকেন্ডে 5 মিটার গেলে পরের সেকেন্ডে দেখা যাবে সে 7 মিটার যাচ্ছে, তারপরের সেকেন্ডে দেখা যাবে হয়তো 9 মিটার যাচ্ছে। বুঝতে পেরেছি? তো এই যে ঘটনাটা, একটা নতুন, তারপর একটা নতুন রাশি এখানে চলে এলো, সেই রাশিটার নাম হচ্ছে এখানে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। এটা কোন ক্ষেত্রে আসছে, এটা হচ্ছে বেগ বৃদ্ধির জন্য এসছে। আরেকটা রাশি এসছে, তার নাম দেবো আমরা কি, মন্দন বা রিটার্ডেশন। এই মন্দনকে অ্যাকচুয়ালি ঋণাত্মক ত্বরণ বলা হয়। মন্দনটা কি, বেগ হ্রাসের ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বৃদ্ধি হয় তাকে বলা হয় ত্বরণ, প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ হ্রাস হয় তাকে বলা হয় মন্দন। তাহলে ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার, মন্দন মানে হচ্ছে বেগ হ্রাসের হার। ত্বরণকে আমরা কি লিখব, বেগের বৃদ্ধি, আর যে সময়ে বেগের বৃদ্ধিটুকু নিচ্ছি আমরা সেই সময় দিয়ে ভাগ করে দেব। আবার মন্দন কি লিখব, বেগের হ্রাস বাই সময়। ঠিক আছে, যেহেতু বেগের বৃদ্ধি আর হ্রাস পজিটিভ নেগেটিভ, সেই জন্য আমরা মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলতে পারি। আচ্ছা, এই ত্বরণের ক্ষেত্রেও একই রকম আমি গল্প নেব, দু রকম পার্ট। একটাকে বলবো সমত্বরণ, আরেকটাকে বলবো অসমত্বরণ। ঠিক আছে, আচ্ছা এবারে যে সমত্বরণ হচ্ছে, সমত্বরণের ক্ষেত্রে মাথায় রাখো, তার মানে ত্বরণটা সেম, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধি সেম। উদাহরণ দিয়ে বোঝাই, ধরে নাও যাত্রা শুরুর পর ফার্স্ট সেকেন্ডে ও 1 মিটার দূরত্ব গেল, পরের সেকেন্ডে ও 2 মিটার দূরত্ব গেল, অর্থাৎ 2 সেকেন্ডে কতখানি দূরত্ব গেল, 3 মিটার। তারপরের সেকেন্ডে ও 3 মিটার দূরত্ব গেল, অর্থাৎ 3 নম্বর সেকেন্ডে কত মিটার দূরত্ব, 6 মিটার দূরত্ব। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে 1 মিটার, দ্বিতীয় 2 সেকেন্ডে গিয়ে 3 মিটার, আবার 3 সেকেন্ডে গিয়ে 6 মিটার দূরত্ব। এবার হিসাব করে দেখো, প্রথম সেকেন্ড 1 সেকেন্ডে দূরত্ব 1 মিটার, তাহলে তার গতিবেগ কত, 1 মিটার প্রতি সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ডে তার গতিবেগ ছিল কত, গতিবেগ ছিল হলো 1 মিটার পার সেকেন্ড। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয় সেকেন্ডে যখন আমি বলছি তখন 2 সেকেন্ড, দূরত্ব কত হচ্ছে, দূরত্ব এবার যাচ্ছে 2 নম্বর সেকেন্ডে 2 মিটার, তাহলে 2 নম্বর সেকেন্ডে তার গতিবেগ কত হচ্ছে, 2 মিটার পার সেকেন্ড। 3 নম্বর সেকেন্ডে যাচ্ছে 3 মিটার, তাহলে তখন তার গতিবেগ কত হচ্ছে, 3 মিটার পার সেকেন্ড। তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে এবার হিসাব করে দেখো, প্রথম সেকেন্ডে ও কতখানি বেগ বৃদ্ধি হলো, 1 মিটার। দেখো 1 সেকেন্ড, পরেরটা হলো 1 মিটার পার সেকেন্ড, পরের 2 নম্বর সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে কতখানি বাড়লো, 1 মিটার পার সেকেন্ড বাড়লো। আচ্ছা, পরেরটাতে 3 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, এই 1 সেকেন্ডে কতখানি বাড়লো, 1 মিটার পার সেকেন্ড। তাহলে প্রত্যেক সেকেন্ডে ওর গতিবেগ 1 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই জন্য এই ধরনের ত্বরণকে আমরা বলি কি, সমত্বরণ। যদি সেটা না হয় তখন বলবো অসমত্বরণ। ঠিক আছে, ঠিক একই রকমভাবে অসমত্বরণের ক্ষেত্রেও আমরা যেমন বেগের ক্ষেত্রে করেছিলাম, অসমত্বরণও দুভাবে বের করতে পারি আমরা, গড় ত্বরণ বাই আরেকটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। গড় ত্বরণের ক্ষেত্রে তাহলে কি করব, মোট বেগের পরিবর্তন, ঠিক আছে, বেগ যা আছে
বাই আমরা কি করব, সময় দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে আমরা গড় ত্বরণ বলতে বোঝাবো বেগের মোট পরিবর্তন বাই মোট সময়। আমার দেখার দরকার নেই মাঝখানে কোথায় বেড়েছে না কমেছে, সেটার দরকার নেই, ঠিক আছে। আমরা ফার্স্ট এবং লাস্টে আমরা বেগের পরিবর্তনটুকু নেব এবং মোট সময় দিয়ে ভাগ করে দেবো। আর তাৎক্ষণিক ত্বরণ মানে হচ্ছে ঠিক একই রকমভাবে আমরা একটা খুব ছোট্ট অংশের মধ্যে খুব ক্ষুদ্র সময়ের অবকাশে সেখানে বেগের কি পরিবর্তন হবে সেটাই আমরা আলোচ্য বিষয় হয়ে যাবে, তখন সেটাকে বলছি ডিভি ডিটি, ঠিক আছে। এই হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। ঠিক একই রকম ভাবে মন্দনের ক্ষেত্রেও আমরা করব সমমন্দন, মানে হচ্ছে এখানে কি বেগ ধীরে ধীরে কমে আসবে। তাহলে বেগ ধীরে ধীরে কমে আসলে কি হবে, একটা সময় বেগ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। বেগ যদি শূন্য হয়ে যায় সে বস্তুটি কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। তাহলে সমমন্দনের ক্ষেত্রে অর্থাৎ কোনো বস্তুর মধ্যে মন্দন থাকলে সেই বস্তুটি ধীরে ধীরে স্থির হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আবার ডিপেন্ড করে সবসময় যে স্থির হবে এমন কোনো কথা নেই। যদি তখনও যদি মন্দন বিপরীত দিকে থাকতে থাকে তখন তার নেগেটিভ গতিবেগ বাড়তে থাকবে। যাই হোক, সেটা আমরা পরবর্তীতে ব্যাপারগুলো আরও বুঝিয়ে দেব। অসম মন্দন, অসম মন্দন মানে বোঝো ত্বরণের মতোই, এর দুটো ভাগ, একটাকে বলছি গড় মন্দন অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, আরটাকে বলছি তাৎক্ষণিক মন্দন হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিটার্ডেশন। গড় মন্দন মানে অ্যাভারেজ রিটার্ডেশন, ইনস্ট্যান্টেনিয়াস রিটার্ডেশন। সেম বেগের পরিবর্তন বাই মোট সময়, এখানেও লিমিট ডেল টি টেন্ডস টু 0, ডেল ডি বাই ডেল টি মানে ডিভি ডিটি। ওকে, এবার এই অসম ত্বরণে যদি যেমন বেগ বৃদ্ধি হয়েছিল গড় মানে অসম বেগের ক্ষেত্রে বেগের বৃদ্ধি একটা ওয়েতে হয়েছিল, ঠিক অসম ত্বরণও কি হতে পারে, একটা ওয়েতে হতে পারে। সেই ক্ষেত্রে অসম ত্বরণকে আমরা আবার দুটো ভাগে ভাগ করব। একটা ভাগকে বলবো ক্রমবর্ধমান ত্বরণ, অর্থাৎ এখানে ত্বরণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আরেকটাকে বলবো ক্রম হ্রাসমান ত্বরণ। ব্যাপারগুলো আগে বোঝার চেষ্টা করো, ক্রমবর্ধমান ত্বরণ মানে কি আর ক্রম হ্রাসমান ত্বরণ মানে কি। আবার একই রকম ভাবে অসম মন্দন দুটো ভাগে ভাগ হবে। একটাকে বলবো ক্রমবর্ধমান মন্দন, আরেকটাকে বলবো ক্রম হ্রাসমান মন্দন। দেখো ত্বরণ মানে কি, বেগের বৃদ্ধি, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধিটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তার মানে বেগের বৃদ্ধি বেড়ে যাচ্ছে, তার মানটা কি দাঁড়াচ্ছে, বেগটাও তো ধীরে ধীরে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ক্রমবর্ধমান ত্বরণের ক্ষেত্রে যখন আমরা বলবো, তাহলে দেখো এর বেগ অচিরেই খুব তাড়াতাড়ি কি হবে, বেগ অসীমে পৌঁছে যাবে। ক্লিয়ার? তার মানে এখানে ভেলোসিটি অসীমে পৌঁছে যাবে। ওকে, কিন্তু ক্রম হ্রাসমান ত্বরণ তার মানে বেগের বৃদ্ধিটা ধীরে ধীরে কমে আসছে, প্রতি সেকেন্ড সময় বাড়ছে, বেগের বৃদ্ধি ধীরে ধীরে কমে আসছে। তাহলে বেগের বৃদ্ধি কমে আসছে, তার মানে বেগের পরিবর্তন কমে আসছে। এবার বেগের পরিবর্তন কমতে কমতে কত হতে পারে, শূন্য। অর্থাৎ ক্রম হ্রাসমান ত্বরণ যদি হয় সেই ক্ষেত্রে বেগের পরিবর্তন শূন্য। মাইন্ড ইট, বেগের পরিবর্তন শূন্য, বেগ শূন্য নয়। তাই অনেকেই ভুল করে কি বলে, বস্তুটি স্থির বলে দেয়, তা কিন্তু নয়। কি হবে, বেগের পরিবর্তন শূন্য হবে, অর্থাৎ বস্তুটি সমবেগে চলা শুরু করবে, অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটি পাবে। বস্তুটি কিন্তু স্থির হবে না, বস্তুটি চলতে থাকবে কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি হবে। নেক্সট আমরা যদি ক্রমবর্ধমান মন্দনের কথা বলি, ক্রমবর্ধমান মন্দনের ক্ষেত্রে কি হবে, অর্থাৎ মন্দন মানে কি আবার একই রকম বেগ হ্রাসের হার, ঠিক আছে। তার মানে বেগ হ্রাসটা বেড়ে যাবে, প্রতি সেকেন্ডে বেগ হ্রাসের পরিমাণ বেড়ে যাবে। ধরে নাও 10 মিটার পার সেকেন্ড ছিল, কিছুক্ষণ পর সেটা 8 মিটার পার সেকেন্ড, তারপর 6 মিটার পার সেকেন্ড। এবার সেটা যদি স্প্যানটা বাড়তে থাকে, ঠিক আছে, স্প্যানটার মধ্যে একই স্প্যানের মধ্যে যদি পরিবর্তনটা বাড়তে থাকে, তাহলে প্রথমটাতে হলো ধরো 10, তারপরটাতে হলো 9, তারপরে হয়ে গেল 7, তারপরে হয়ে গেল 4, তারপরে হয়ে গেল 1। খুব তাড়াতাড়ি কমে আসবে সেই ক্ষেত্রে কি হবে, খুব তাড়াতাড়ি তার বেগটাই ধীরে ধীরে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। যেহেতু মন্দনের ভ্যালু বাড়ছে তাই ছোটটার ভ্যালু বাড়ছে, কমছে, অর্থাৎ আলটিমেটলি বেগের পরিবর্তন বা আমরা যেটা বলছি ফাইনাল ভেলোসিটিটা ধীরে ধীরে কি হবে, শূন্য হয়ে যাচ্ছে।
অর্থাৎ বস্তুটি কিন্তু একটা সময় স্থির হয়ে যাচ্ছে। তাহলে ক্রমবর্ধমান ত্বরণের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কি হয়, ভেলোসিটি অসীম হয়ে যায়, আর ক্রমবর্ধমান মন্দনের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি বেগটি শূন্য হয়ে যায়, অর্থাৎ বস্তুটি স্থির হয়ে যায়। কিন্তু যদি ক্রমহ্রাসমান ত্বরণ হয়, মন্দন হয়, তাহলে এই ক্ষেত্রেও কি হচ্ছে, ক্রমহ্রাসমান অর্থাৎ মন্দনের হার ধীরে ধীরে কমে যাচ্ছে, অর্থাৎ বেগের পরিবর্তন ধীরে ধীরে কমে যাচ্ছে। বেগের পরিবর্তন ধীরে ধীরে কমতে কমতে একসময় বেগের পরিবর্তন শূন্য হয়ে যাবে, অর্থাৎ বেগ আর পরিবর্তিত হবে না, অর্থাৎ সমবেগে বস্তুটি চলতে থাকবে। তখন সমমন্দন সম্পন্ন কণা সমবেগ সম্পন্ন কণায় পরিণত হবে। এই ক্ষেত্রে ক্রমহ্রাসমান ত্বরণযুক্ত কোনো কণা একটা সময় পর সমবেগ সম্পন্ন কণায় পরিবর্তিত হয়। বুঝতে পেরেছি? এই হলো পুরোপুরি আমরা ত্বরণ সম্পর্কে বিভিন্ন রাশিগুলো যদি পড়ি সেই রাশি। এবার আমরা দূরত্ব বা সরণ এগুলোর যদি আমরা ইউনিট করি, ইউনিটগুলো আমার জানা আছে অলরেডি, হয় সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার অথবা মিটার, সিজিএস এ সেন্টিমিটার, এমনি হলে মিটার, আর গতিবেগ কি হবে তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড অথবা মিটার পার সেকেন্ড এসআই। আর ত্বরণের ক্ষেত্রে কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার অথবা মিটার পার সেকেন্ড স্কয়ার। এগুলো আর পড়ানোর কি আছে, এগুলো তো আগেই তোমরা পড়ে নিয়েছো ক্লাস 9-এ। তা এইসব বিষয় নিয়ে আর আমরা আলোচনা করছি না, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা গতি সংক্রান্ত যে রাশিমালাগুলো আছে সেই রাশিমালাগুলো প্রমাণ করে দেবো।